আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। আমরা একটু মাঠের খবর জানবো এবং একই সাথে যুক্ত আছেন এস.এম. নাজির হোসাইন, ভাইস প্রেসিডেন্ট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। আমাদের সহকর্মী বুলবুল আহমেদের কাছে আগে একটু যেতে চাই। বুলবুল আহমেদ, শুভ সকাল। জানাবেন বাজারে আজকে কাঁচামরিচের দাম কত এবং একই সাথে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও আসলে কেমন? তানিয়া, আমি এই মুহূর্তে নাটোরের বাজারে আছি। আমি যদি ভুল না করি, আপনি কি আমাকে জিজ্ঞেস করলেন নাকি আমাদের অন্য কোনো সহকর্মীকে না না, জিজ্ঞেস আপনাকে। করলেন? বাজার নিয়ে এখানে নাটোরের এই মুহূর্তে আমি নাটোরের স্টেশন বাজারে রয়েছি তানিয়া, এবং এখানে কাঁচা মরিচের যে চড়া মূল্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আজকে দুই ধরনের কাঁচা মরিচ দেখতে পাচ্ছি আমরা এখানে বিক্রি হচ্ছে। এই মরিচগুলো 180 থেকে শুরু করে 200 এবং 220 টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হচ্ছে। এবং গতকালকে কিন্তু কাঁচা মরিচ, বিশেষ করে নওগাঁ জেলার এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছে। এখানকার ক্রেতা বিক্রেতারা বলছিলেন যে জয়পুরহাট এবং নওগাঁ জেলা থেকে এখানে এসেছে। এবং এই কাঁচামরিচগুলো কিন্তু নাটোরেও একসময় আবাদ হতো, বিশেষ করে নাটোরের সাতনি এলাকা এবং দত্তপাড়া হয়বতপুর এলাকা, এই এলাকাগুলোতে এই কাঁচামরিচের আবাদ হতো। এখন কিন্তু নাটোরের এই অঞ্চলে বিশেষ করে এই ধরনের কাঁচামরিচের আবাদ একদম কমে গেছে এবং এগুলো নওগাঁ এবং জয়পুরহাট এলাকা থেকে আসছে। এই জন্য কিন্তু যেহেতু মরিচের উৎপাদন কমে গেছে এবং কৃষকরা কম আবাদ করছে, সে কারণে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতা বিক্রেতারা বলছেন। এবং যেহেতু নওগাঁ এবং জয়পুরহাট জেলা থেকে এখানে কাঁচামরিচগুলো আসছে, সেজন্য তাদের সাথে কিন্তু এই যে আমদানি খরচ, মানে এই প্রোডাকশন কস্ট, এখানে নিয়ে আসা পর্যন্ত যে গাড়ি ভাড়া, সেগুলো ভারত কিন্তু থেকে দামের সাথে যুক্ত কাঁচামরিচ হচ্ছে। আমদানি করা হয়েছে, সেগুলো কি বাজারে আছে? দুঃখিত, আরেকবার যদি বলেন। ভারত থেকেও তো কাঁচামরিচ আমদানি করা হয়েছে, সেগুলো কি বাজারে বিক্রি হচ্ছে? তানিয়া, নাটোরের বাজারে কিন্তু আমরা ভারতের যে কাঁচামরিচ সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখতে পাইনি। এবং নাটোরের যারা ক্রেতা বিক্রেতা আছে তারাও এই সম্পর্কে আমাদের বলতে পারেননি যে ইন্ডিয়ান যে কাঁচামরিচ সেটি কিন্তু এখানে নেই। এবং এই নাটোরের বাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে কৃষকরা যেটি বলছিলেন তানিয়া, যে আমাদের দেশের যে আবাদি জমি সেটি কিন্তু কমে গিয়েছে এবং এই আবাদি জমিগুলো কিন্তু নির্বিচারে পুকুর খনন করে ফেলার কারণে ভিটে জমিগুলোতে কিন্তু এই ধরনের ফসলগুলো হতো। এই জমি ধ্বংস করার ফলে আজকে এই ধরনের দাম বৃদ্ধি হচ্ছে। এবং কৃষকরা এবং এর সাথে সংশ্লিষ্টরা বলছেন আগামীতে এর চাইতে চড়া দামে বিভিন্ন ধরনের সবজি কৃষকদেরকে কিনতে হতে পারে এবং যদি এই জমি রক্ষা করা না যায়। এই জন্য কিন্তু সরকারকে পদক্ষেপ নেওয়ার যে দাবি করছেন। আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ফিরবো নিশ্চয়ই বুলবুল আহমেদ বাজারের খবর জানবার জন্য। আমরা যেতে চাই আমাদের অতিথির কাছে। এস.এম. নাজির হোসাইন যুক্ত আছেন আমাদের সাথে। এস.এম. নাজির হোসাইন, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। হয়তো কাঁচামরিচ দিয়েই আলোচনাটা শুরু করতে হচ্ছে, কারণ 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, আমদানি করা হয়েছে ভারত থেকে, তারপরেও সেটি নিয়ন্ত্রণে আসছে না। কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, প্রথমত এটি। আর একই সাথে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই এখন আসলে অনেক বেশি, যেটি সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে। সেই পরিস্থিতিরও আসলে কোনো পরিবর্তন সামনের দিনগুলোতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে মানে কাঁচামরিচের তথ্য আমরা মানে আপনার একাত্তরের সহকর্মীর সাথে থেকে আমরা শুনলাম। তবে মানে যেটা হলো কাঁচামরিচের যে প্রবলেম, এটা আমরা যেটা প্রতিনিয়ত দেখে আসি, সেটা হলো বাজারে কিন্তু কাঁচামরিচের সরবরাহ কিন্তু বা মজুদ, যেটাই বলি না কেন, এটার কিন্তু ঘাটতি নাই। এবং এর মধ্যে সরকার কিন্তু ভারত থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমদানির কিন্তু অনুমতি দিয়ে রেখেছেন এবং অনেকেই আমদানি করছেন। তো এখানে যেটা আমরা দেখি সেটা হলো যে যে পণ্যের সংকট হবে সেই পণ্যটার সাপ্লাইটা নিয়ন্ত্রণ করবে, এটা নিয়ন্ত্রিতভাবে রেখে বাজারে সরবরাহ করবে এবং দামটা ওঠানামা করবে। আপনার নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বগুড়ায় গেছিলেন। বগুড়ায় গিয়ে উনি বলেন যে কাঁচা বাজারটাকে শায়েস্তা খান আমলের বাজার হিসেবে চিহ্নিত করছিলেন। 20 টাকার সবজি ঢাকায় এসে 100 টাকা হয়ে যাচ্ছে।
তো কাঁচামরিচের বেলায় কিন্তু একই ঘটনা। সেটা হলো যে কাঁচামরিচের যে যে সমস্ত জায়গায় উৎপাদন হয় সেখানে কিন্তু মানে যেরকম দামের কথা একটু আগে ৭১-এর সহকর্মী বললেন, তো এই সেই জায়গায় আবার ঢাকায় সে দাম কিন্তু অনেক বেশি। তো এই যে দামের যে ব্যাপক একটা পার্থক্য, সেই পার্থক্যের কারণে আসলে আমরা যারা ভোক্তা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে মধ্যস্বত্বভোগীর কথা আমরা বলছি, বাজার তদারকির কথা আমরা বলছি, তো এই এবং দেশীয় উৎপাদন বাড়ানোর কথা বলছি। আমরা আসলে এই সমস্ত জায়গাগুলিতে মানে সে কাঙ্ক্ষিত যে অগ্রগতি সেটা কিন্তু দেখা যাচ্ছে না, সেটা প্রগ্রেসটা নাই। এখন ধরেন ব্যবসায়ীরা, আমরা যেটা দেখছি, ব্যবসায়ীরা তাদের মতো করে বাজারটাকে নিয়ন্ত্রণ করছেন, তারা দাম নির্ধারণ করছেন এবং তাদের মতো করে অতি মুনাফা তারা করছেন, এবং সেখানে আমাদের যারা বাজার তদারকি সংস্থাগুলি আছে তারাও কিন্তু তাদের মানে যে ধরনের দৃশ্যমান যে তাদের নজরদারি সেটাও কিন্তু নাই। তো না থাকার কারণে আসলে বাজারটা সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। কাঁচামরিচের বেলায় কিন্তু একই ঘটনা। কাঁচামরিচ এমনি আমাদের ধরেন মানে বন্যার কারণে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। একটু আগে ৭১-এর যে প্রতিনিধি উনি বললেন যে যে মানে যে সমস্ত আবাদি জমি যেখানে কাঁচামরিচ উৎপাদন করা হয় এগুলোর কিন্তু ইয়েটা কমে গেছে। এটা ঠিক, প্রতিটা জায়গায় আবাদি জমি, কৃষি চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু প্রতিনিয়তই কমছে, কিন্তু তারপরেও উৎপাদন কিন্তু মানে থেমে নেই, উৎপাদন কিন্তু বাড়ছে। উৎপাদন বাড়ার পরে কিন্তু আবার ধরেন ডিমান্ডও বাড়ছে, চাহিদাও বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে। তো এই দুই জায়গাতে আমরা যেটা বারবার বলছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তাদের কিন্তু যারা যা উৎপাদনের সাথে জড়িত তাদেরও কিন্তু বাজার তদারকির সাথে যুক্ত হওয়া উচিত। এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করে, জেলা প্রশাসন বাজার তদারকি করে, এটার সাথে তারা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ধরেন কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তো ন্যায্য মূল্য না পাওয়ার কারণেই কিন্তু অনেক জায়গাতে আমাদের কৃষকরা এই জায়গা থেকে মানে উৎপাদনটা আমরা কমে যাচ্ছে সেরকম মনে করছে। এবং একটা সময় আমাদের ব্যবসায়ীরাও কিন্তু ভারত থেকে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে মানে কাঁচামরিচ আমদানির ক্ষেত্রে অনেকে আগ্রহী, সেটাও একটা বড় কারণ। তবে এখন আপনার প্রশ্নের বেলায় যদি আসে, সেটা হলো মানে এই যে সমস্যাটি, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার প্রতিনিয়তই কিন্তু মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে মানে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এখন এখন নিয়ন্ত্রণ করার জন্য আমরা আসলে সেই ধরনের কতটুকু উদ্যোগ আমরা দেখেছি। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বারবার বলে আসছেন যে বাজার তদারকি জোরদার করা কিন্তু হবে। সিন্ডিকেটের কথা আসলে কম বেশি আমরা সবাই জানি। বাজারের প্রত্যেকটা পণ্যেরই, যেটা এখন আসলে নানা ধরনের অনুসন্ধান যখন হয় বা বাজারের পরিস্থিতি নিয়ে তথ্য বের হয়, তখন দেখা যায় প্রত্যেকটা পণ্যেরই সিন্ডিকেট থাকে। এগুলো তো সরকারের সংস্থাগুলোর অজানা নয়। তাহলে কি মানে সরকারের সংস্থাগুলোর থেকেও কি শক্তিশালী এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কোনোভাবে? তারা যেভাবে চাচ্ছে, তারা তাদের ব্যবসায়িক মুনাফার জায়গাটি রেখে বাজেটে পুরো নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাহলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যেসব অধিদপ্তর রয়েছে, এই কনজিউমার্সে আপনারা যারা রয়েছেন, তাহলে সেই প্রতিষ্ঠানগুলোর আসলে রাখবার দরকার কি? এটা হচ্ছে কি আসলে মানে এটা ধরেন আমরা যেটা বারবার বলছি সেটা হলো যে এই যে ধরেন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এটা সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার। সরকার রাজনৈতিকভাবে বিষয়টা চিন্তা করতে হবে। আপনি ধরেন আমরা যেটা দেখেছি এর আগে পেঁয়াজের সিন্ডিকেট, আলু সিন্ডিকেট, অথবা ধরেন ডিমের সিন্ডিকেট, এগুলো আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দেখিয়েছেন এবং সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনও এই কারা কারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাদের তালিকা প্রকাশ করেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো এরকম অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অথবা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তার মানে হলো যে এখানে সরকারের সামনের রাজনৈতিক দিনগুলোতে আসলে কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা বাজারের? আমরা তো সকল সংস্থার কাছে সকল খবর আছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। সামনে আসলে কোনো পরিবর্তন হবে কিনা? পরিবর্তন হবে যদি সরকার রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। এখন ধরেন প্রবলেমটা অন্য জায়গায়, সেটা হলো যে আমাদের যে জাতীয় সংসদ, মন্ত্রিসভা, সব জায়গাতে তো ব্যবসায়ীদের আধিক্য, এবং তারা তাদের স্বার্থে আঘাত লাগে সেরকম কোনো কাজে সরকারকে সায় দিবে না। এটার কারণে তাদের আমাদের পকেটে হয়তো টাকা আছে, কিন্তু সাধারণ মানুষের পকেটে তো আসলে সাধারণ টাকা মানুষের নেই। পকেটে তারা ব্যবসা করছেন, তারা সংসদ সদস্য হচ্ছেন, তারা এরকম বাজার নিয়ন্ত্রণ করে নানাভাবে মুনাফাও নিচ্ছেন, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের তো আসলে কষ্ট হচ্ছে। বিষয়টি আসলে সামনের দিনগুলোতে আরও একটু নজর দেবেন অন্যরা, আমরা সেই আশা রাখতে চাই। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এস এম নাজের হোসেন, যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে।